হাসপাতালের সেই ধোঁয়াশাময় রক্তাক্ত আর শ্বাসরুদ্ধকর অধ্যায়টার পর কেটে গেছে দীর্ঘ 14টা দিন। হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে নিজেদের চেনা নীড়ে ফিরে এসেছে আরভান আর আয়াত। পুরো বাড়িটাই এখন এক অদ্ভুত নীরব প্রশান্তি। ভাবতেই অবাক লাগে, একই হাসপাতালের দুই ভিন্ন কেবিনে শুয়ে স্বামী আর স্ত্রী দুজনেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফিরে এসেছে। নিয়তির কি অদ্ভুত রসিকতা! যদিও আরভানের পাথুরে শরীরের জন্য এই ক্ষত কিংবা তীব্র ব্যথা নতুন কিছু নয়, এর চেয়ে বহুগুণ তীব্র মারাত্মক মরণঘাতী আঘাত সে সহ্য করেছে অবলীলায়। মাঝে মাঝে সে নিজেই নিজের অতীত আর বর্তমান মিলিয়ে গভীর এক ঘোরের মধ্যে তলিয়ে যায়। তার মনে বড় প্রশ্ন জাগে, যার হৃদয়ে একসময় মায়া দয়ার বিন্দুমাত্র অস্তিত্ব ছিল না, সেই পাষাণ আর কঠোর আরভান চৌধুরী আজ এতটা নরম আর স্পর্শকাতর কিভাবে হয়ে গেল? এই অসাধ্য সাধনটা কিভাবে সম্ভব হলো? হাজারো মেয়ের ভিড়ে শুধু এই একটা মেয়ে, এই আয়াতি কেন তার সমস্ত অন্ধকারের অবসান ঘটিয়ে একচ্ছত্র রাজত্ব তৈরি করে নিল? এর কোনো যৌক্তিক উত্তর আরভানের জানা নেই, আর সে তা জানতেও চায় না। সে শুধু চায় তার বুকের ভেতরে পরম আশ্রয়ে থাকা এই দুটি ছোট্ট রাজকন্যা আর তার চোখের মণি রানীকে এটা নিয়ে পুরো জীবন পার করে দিতে। ভিলাতে ফেরার পর থেকে আয়রা আর আনায়ার সমস্ত দেখভালের দায়িত্ব এখন শাহজাদি নিজের কাঁধে তুলে নিয়েছে। আয়াতের শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। সামান্য একটু এদিকে ওদিকে নড়াচড়া করলেই বা একটু জোরে শ্বাস নিলেই তীব্র ব্যথার একটা সূক্ষ্ম রেখা তার মেরুদণ্ড বেয়ে নেমে যায়। আর তাই আরভান এখন পুরোদস্তুর এক দায়িত্বশীল আদুরে স্বামী। আয়াতকে নিজের হাতে খাইয়ে দেওয়া, সময় মতো ঔষধ দেওয়া থেকে শুরু করে প্রতিটি ছোটখাটো কাজে আরভান ছায়ার মতো ওর পাশে থাকে। প্রথম প্রথম আরভানের এই অতি যত্ন আয়াত মেনে নিলেও বিপত্তি বাধল অন্য জায়গায়। আরভান যখন নিজে ওকে গোসল করিয়ে দিতে আর গায়ের জামা কাপড় বদলে দিতে গেল, আয়াত লজ্জায় একদম লাল হয়ে উঠল। সে আরভানের হাতটা আলতো করে চেপে ধরে আমতা আমতা করে বলল, আরভান প্লিজ, আপনি যান এখান থেকে। এসব শাহজাদি এসে করবে, আপনার সামনে আমি জামা কাপড় চেঞ্জ করতে পারবো না। আরভান আয়াতের এই কাণ্ড দেখে নিজের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি আর দুষ্টুমি মেশানো হাসি ফুটিয়ে তুলল। তার চোখ দুটোতে এক গভীর তৃষ্ণা খেলা করে গেল। সে কিছুটা বিরক্ত ও রসিকতা ভরা কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ মিন বাই শাহজাদি করবে মিসেস? এতগুলো দিন সব দেখভাল আমি, আর এখন আমার সামনে এত লজ্জা, অথচ মেয়ের সামনে আপনি বিবস্ত্র হতে পারবেন? দুই বাচ্চার মা হয়ে গেছেন, অথচ আপনার ভেতরের এই লজ্জাবতী লতার স্বভাবটা এখনো গেল না। এখন এই সমস্ত ফালতু লজ্জা বিদায় করুন তো মিসেস। আগে পুরোপুরি সুস্থ হন, তারপর না হয় আমি আবারও আপনার এই লজ্জা ভাঙিয়ে দিব। আরভানের মুখে এমন চরম স্পষ্ট আর বেহায়া মার্কা কথা শুনে আয়াত আর একটা বাক্য মুখ থেকে বের করতে পারল না। সে নিজের লাল হয়ে যাওয়া মুখটা আরভানের চওড়া বুকের আড়ালে লুকিয়ে চুপচাপ সব সহ্য করে নিল। সে মনে মনে খুব ভালো করেই উপলব্ধি করতে পারছে, আরভান ইদানিং একটু বেশি নির্লজ্জ আর বেফাঁস কথা বলতে শুরু করেছে, যা আয়াতের বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতির কাঁপন সৃষ্টি করে। এইসব সুন্দর মুহূর্তে আড়ালে আরভান কিন্তু নিজের অন্য একটা রূপ ভুলে যায়নি। সে নিয়ম করে প্রতি সপ্তাহে জেলের অন্ধকার কুঠুরিতে যায় নিজের মা এলিনা চৌধুরীর সাথে দেখা করতে। মায়ের সামনে গিয়ে আরভান যখন দাঁড়ায়, তার মনে তখন কোনো ক্ষোভ বা অভিমান থাকে না। আরভান আজ সব সত্য জানে। এলিনা চৌধুরীর জীবনের সেই গোপন কুৎসিত পাপের কথা সে অনেক আগেই উন্মোচন করেছে, কিন্তু সে তার মাকে মুখে কিছু বলে আর লজ্জিত করতে চায় না। কখনো সে মায়ের মুখে
সেই সত্যটা জানতেও চায় না। যেদিন এলিনা চৌধুরী আয়াতের বাবা মা আর আরশাদ চৌধুরীর সম্পর্কের ব্যাপারের কথা বলেছিলেন, সেই দিন তিনি অনেকগুলো মিথ্যা বলেছিলেন। এলিনা বলেছিলেন যে আয়াতের বাবা মায়ের মৃত্যুর একমাত্র সাক্ষীকে তিনি শুধু দেশ থেকে পালাতে বলেছিলেন। কিন্তু আসল ও নারকীয় সত্য তো এটা ছিল যে এলিনা চৌধুরী নিজের পিচার স্বামীর ভালোবাসার মোহে এবং তার আভিজাত্য বাঁচানোর তাগিদে এতটাই অন্ধ ছিলেন যে নিজের স্বামীর অন্যায়কে আড়াল করতে তিনি নিজেই সেই একমাত্র সাক্ষীকে খুঁজে বের করে খাবারে তীব্র বিষ মিশিয়ে ঠান্ডা মাথায় হত্যা করেছিলেন। এই অস্ট্রেলিয়াতেই তিনি সেই নির্মম নির্দেশ দিয়েছিলেন। এলিনা চৌধুরী যতই নিখুঁতভাবে নিজের সেই চালটা চালুক না কেন, প্রকৃতির নিয়মে কিছু সত্য চিরকাল আড়ালে আবডালে ঢাকা ঢাকা থাকে না। আরভান মাঝে মাঝে একা একা ভেবে বিষণ্ণ হাসে, আয়াত যদি কোনোদিন জানতে পারে যে এলিনা চৌধুরী শুধু একজন অপরাধী নন, বরং তার নিজের বাবা মায়ের খুনের প্রমাণ লোপাটকারী আসল খুনির একই মুদ্রার এপিঠ ওপিঠ, তবে কি হবে? তবে এলিনার ওপরে আয়াতের যেইটুকু শ্রদ্ধা বা মায়া অবশিষ্ট আছে তা এক নিমিষে শেষ হয়ে যাবে। জন্ম নেবে এক প্রচণ্ড তীব্র আর কালান্তর ঘৃণা। তার শৈশবে বাবা মাকে হারানোর যে একখণ্ড নিখাদ ক্ষত আজীবন তার বুকে রয়ে গেছে, তা এক নিমিষেই আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়বে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই সত্যটা জানার পরেও আরভানের মনে নিজের মায়ের প্রতি এখন আর কোনো ক্ষোভ বা রাগ নেই। তার বাবা, তার মা এবং এমনকি স্বয়ং সে, আরভান চৌধুরীও একজন ঠান্ডা মাথার খুনি। কি এক অদ্ভুত খুনি পরিবার! অথচ দুনিয়ার মানুষের চোখে তারা কত মার্জিত, কত অভিজাত আর কত সুখী। এই নিখুঁত আড়ালের সত্যটা কারোর কোনোদিনও জানা হলো না, আর হয়তো কোনোদিন জানাও যাবে না। কিছুদিন এভাবেই কাটলো। যত্নের অতি সহ্যে আয়াত এখন অনেকটাই সুস্থ। তার পিঠের ব্যান্ডেজগুলো খুলে ফেলা হয়েছে। এখন সে নিজে নিজেই হালকা হাঁটাচলা করতে পারে। আজকের বিকেলটা বড্ড মনোরম। রুমের বড় জানালার পর্দাগুলো সরানো। ঘরের ভেতর হালকা রোদের আলো এসে পড়েছে। আরভান বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে, আর তার বুকের ঠিক দুই পাশে শুয়ে আছে তাদের দুই কলিজার টুকরা। আরভান নিজের সমস্ত ব্যস্ততা ভুলে নিজেই দুই মেয়ের সাথে এক অদ্ভুত কাল্পনিক কথোপকথনে ব্যস্ত। মেয়ে দুটোই যেন তাদের বাবার গায়ের চেনা ওম আর ভালোবাসা পেয়ে চরম উচ্ছ্বাসিত। সাধারণত মেয়েদের তাদের বাবার প্রতি একটা আলাদা, অদৃশ্য ও প্রগাঢ় টান থাকে, যদিও আরভানের ক্ষেত্রে তার নিজের জীবনের সমীকরণটা ছিল ঠিক উল্টো। সে ছেলে হয়েও তার বাবার প্রতি সবচেয়ে বেশি টান অনুভব করত শৈশবে, যার শেষ পরিণতি হয়েছিল এক নারকীয় অন্ধকার। কিন্তু আরভান তার মেয়েদের জীবনে সেই অন্ধকারের ছায়াও পড়তে দেবে না। সে হবে এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ এক আশ্রয়। আরভান আনায়ার পিঙ্ক কালারের ছোট্ট গালে নিজের তর্জনী দিয়ে আলতো করে টোকা দিয়ে বলল, কি আমাজান, আজ এত হাসা হচ্ছে কেন? হুম? আনাইরা তার বাবার কথা শুনে নিজের ছোট্ট হাত দুটো হাত পা বাতাসে ছুড়ে দিয়ে এক অদ্ভুত মিষ্টি আওয়াজ করে উঠল, আউ আউ। আরভান খুশিতে একগাল হেসে ফেলল। সে নিজের মুখটা এগিয়ে নিয়ে আনায়ার নরম তুলতুলে পেটে আর বুকে নিজের নাক ঘষে দিয়ে পরম আদরে ভরিয়ে দিল। আরভানের দাড়ি কাটার পর গজানো হালকা খসখসে দাড়ি লেগে আনায়া আরো বেশি খিলখিল করে হেসে উঠল। পাশে থাকা আয়রা যেন কিছুটা হিংসে করেই তার বাবার শার্টের হাতাটা নিজের পুঁচকে হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করল। আরভান অমনি আয়রার দিকে ফিরে তাকে নিজের বলিষ্ঠ এক হাতের ওপরে তুলে নিল। আয়রার সাদা ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে, তবে দাগ এখনো রয়ে গিয়েছে ছোট্ট হাতটার দিকে তাকিয়ে। আরভান চোখের কোণটা সামান্য ভিজে উঠল। সে আয়রার সেই ছোট্ট হাতের ওপরে নিজের
ওষ্ঠদর ছুঁয়ে দিয়ে গভীর আবেগ নিয়ে বলল, আমার আর একটা রাজকন্যা বুঝি রাগ করেছে? এই যে বাবা তোমার কাছেও চলে এসেছে সোনামা। এই দুনিয়ার কোনো কালো ছায়া আর আমার আম্মার গায়ে লাগতে দেব না, খোদার কসম। আয়রা তার বাবার বুকের ওম পেয়ে এক পরম শান্তিতে তার কচি মুখটা আরভানের গলার ভাঁজে গুজে দিয়ে মৃদু শব্দ করলো, আউ। আরভান পরম সুখে চোখ দুটো বুজে নিয়ে দুই মেয়েকে একসাথে নিজের দুই বাহুর মাঝে পিষে ধরে তাদের গালে, কপালে আর ছোট্ট পায়ে একের পর এক গভীর ভালোবাসার চুম্বনে ভরিয়ে দিল। দরজার ওই পাশে দাঁড়িয়ে আয়াত এক দৃষ্টিতে তার জীবনের এই শ্রেষ্ঠ সুন্দর, অনিন্দ্য সুন্দর মুহূর্তটি দেখছিল। তার চোখ ফেটে সুখের অশ্রু গড়িয়ে পড়ল। যে আরভানকে সে একসময় এক নিষ্ঠুর ভেবেছিল, সে আজ নিজের সন্তানদের সামনে কতটা নিষ্পাপ, কতটা পবিত্র এক বাবা। আয়াত দরজার কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মুগ্ধ চোখে এই স্বর্গীয় দৃশ্যটা দেখল, যেখানে এক সময়ের কঠোর আবেগহীন আরভান চৌধুরী আজ তার দুই রাজকন্যাকে বুকে জড়িয়ে পরম মায়ায় হেসে উঠছে। এই দৃশ্য যেন আয়াতের বুকের ভেতরে সমস্ত পুরনো ক্ষত এক নিমেষেই জুড়িয়ে দিল। তার চোখ দুটো এক ভালো লাগায় ভিজে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। ধীর পায়ে এগিয়ে এসে আচমকা আরভানের পিঠের ওপর হামলে পড়ল। আরভানের পেটের ক্ষত আর অপারেশনের ব্যথাটা এখনো পুরোপুরি সেরে যায়নি। বাহুর উপরে কিছুটা অবশ ভাব আর অস্বস্তি রয়ে গেছে। কিন্তু আয়াতের এই আচমকা হামলায় চামড়ার নিচে একটা সূক্ষ্ম যন্ত্রণার মোচড় দিলেও আরভান মুখ ফুটে তা একটা টু শব্দও করল না। বরং তার ঠোঁটের কোণে এক চিলতে চওড়া ও প্রশান্তের হাসি ফুটে উঠল। আয়াত আরভানের পেছন থেকে তার গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কোনো রকমের দ্বিধা না রেখেই আরভানের গালে একের পর এক গভীর ভালোবাসার চুমু এঁকে দিতে লাগলো। যেন বহু দিনের জমানো সব আকুলতা সে আজ এক নিমেষেই উগলে দিতে চায়। আরভান আয়াতের এই বাঁধভাঙা ভালোবাসা উপভোগ করতে করতে চোখের কোণ দিয়ে ওকে দেখল। তারপর খানিকটা মাদকতা আর দুষ্টুমি মিশিয়ে ফিসফিস করে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী, আজ যে দেখছি পুরো মুডে আছেন। সূর্য তো এখনো ডোবেনি, অথচ আমার লাজুক লতা বউটা হঠাৎ এত বেপরোয়া হয়ে উঠল কেন, জানতে পারি? আয়াত আরভানের গলার ভাঁজে নিজের মুখটা আরো একটু চেপে ধরল। আরভানের শরীরে সেই চিরচেনা পুরুষালী সুবাস তার মস্তিষ্কের শিরায় শিরায় এক তীব্র নেশার সৃষ্টি করছিল। সে এক গভীর আবেগে চোখ দুটো বুজে নিয়ে ফিসফিসিয়ে বলল, আমার আপনাকে এখন আস্ত একটা কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আরভান। আরভানের ঠোঁটের কোণের হাসিটা আরো কিছুটা চওড়া হলো। সে নিজের কণ্ঠস্বর খানিকটা নিচু আর গভীর করে ফিসফিসিয়ে বলল, ইচ্ছে যখন করছে তখন আর দেরি কেন, খেয়েই ফেলো। আমি তো তোমারই খাবার। এত জ্বালানোর পরও আপাতত দিনের বেলাটা না হয় ছাড় দিলাম, রাতের বেলায় হিসাবটা কিন্তু উল্টো হবে। তখন কিন্তু তুমি আমার একচ্ছত্র খাবার হবে মিসেস। আয়াত প্রথমে আরভানের কথার গভীরতা বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে যখন অর্থটা ওর মাথায় ঢুকলো, ও মুহূর্তেই লজ্জায় লাল হয়ে উঠল। কথাটার অন্তর্নিহিত অর্থ মাথায় আসতেই লজ্জায় আর ক্ষোভে আয়াতের পুরো মুখ লাল হয়ে গেল। এই লোকটা বাচ্চাদের সামনেও নিজের নির্লজ্জ স্বভাবটা ঢাকতে পারে না। আয়াত আর কোনো কথা না ভেবে নিজের রাগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে আরভানের সেই ফর্সা সুদর্শন গালে নিজের দাঁত দিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দিল। আরভান আচমকা এই আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিল না। সে ব্যথায় অস্থির হয়ে চেঁচিয়ে উঠল, আহ! আয়াত ছাড়ো! এক নম্বরের জাহান্নামী একটা বউ। কোনো সুস্থ ভদ্র মহিলা নিজের স্বামীকে এভাবে কামড় মারে? বুনো মহিলা একটা। আয়াত দাঁত ছেড়ে দিয়ে আরভানের পিঠের থেকে নেমে পাশে দাঁড়ালো।
তারপর ঠোঁট উল্টে কোমরে হাত দিয়ে বেশ দেমাক নিয়েই বলল, কার সাথে থাকতে থাকতে আমার এই স্বভাবটা হয়েছে? তা আয়নাতে নিজের মুখটা দেখলেই বুঝতে পারবেন, যেমন বর তার তেমন বউ। আপনি দিনে দুপুরে এসব নির্লজ্জের মতো কথা বলবেন, আর আমি বুঝি চুপচাপ থাকবো? এবার বুঝুন মজা। আরভান নিজের কামড় দেওয়া গালে হাত বুলিয়ে আয়াতের সেই রাগী মুখের দিকে তাকিয়ে আবারও হা হা করে হেসে উঠল। তারপর এক ঝটকায় আয়াতকে টেনে নিজের বুকের মাঝে আছড়ে ফেলল। দুই মেয়ের মাঝখানে আয়াতকে জড়িয়ে ধরে সে পরম মায়ায় বলল, খুব তো মুখ চলছে মিসেস। এই বাঘকে খাঁচায় বন্দি করার সাহস যখন দেখিয়েছ, তখন এর পুরো মাসুল দেওয়ার জন্য প্রস্তুত থাইকো। আয়াত আর রাগ ধরে রাখতে পারল না। সে আরভানের চওড়া বুক থেকে ওঠার চেষ্টা করতেই আরভান তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ ধস্তাধস্তি করে আয়াত শান্ত মাথা রেখে এক পরম শান্তির নিঃশ্বাস ফেলল। আরভান মুচকি হেসে আয়াতের কপালে একটা চুমু এঁকে দিল। বিকেলের দিকে ভিলার পেছনের ছাদ বাগানটা একটা মায়াবী আলোয় ছেয়ে গেছে। চারিদিকে হালকা ঠান্ডা বাতাস আর টবে ফুটেও থাকা বেলি ফুলের মিষ্টি ঘ্রাণ। শাহজাদি বাগানের রেলিং ধরে দূরের দিগন্তের দিকে তাকিয়েছিল। তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলে আলগা খোঁপা। গত কয়েক দিনের ধকল আর মানসিক ঝড়-ঝাপটা যেন তার চোখে মুখে এক শান্ত গভীরতা এনে দিয়েছে। ঠিক তখনই ফারহান ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো। শাহজাদির এই শান্ত বিষণ্ণ রূপটা ফারহানের বুকের ভেতরে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়। ফারহান শাহজাদির ঠিক পাশে এসে দাঁড়ালো, তবে কোনো কথা বলল না। শাহজাদি চেনা সুবাস পেয়ে আলতো করে পাশ ফিরে ফারহানের দিকে তাকালো। ওর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। আপনি এখানে? অফিস থেকে কখন এলেন? ফারহান শাহজাদির চোখের দিকে তাকিয়ে এক গভীর ও মায়াবী সুরে বললেন, এই তো একটু আগে। নিচে এসে যখন তোমাকে দেখলাম না, মনটা কেমন যেন ছটফট করছিল, তাই সোজা ছাদে চলে এলাম। আজকাল তোমাকে চোখের আড়াল করলেই মনে হয় কি যেন একটা হারিয়ে গেছে। শাহজাদি লজ্জা পেয়ে চোখ দুটো নিচু করে নিল। বেলি ফুলের পাপড়িগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, মিথ্যে বানিয়ে কথা বলায় আপনি বেশ পারদর্শী ফারহান সাহেব। ফারহান এক কদম এগিয়ে এসে শাহজাদির দুটি হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার চোখের চাহনি আজ বড্ড ধারালো আর গভীর আবেগে ভরা। একেবারে মিথ্যা নয় শাহজাদি। নিয়তির কোনো নোংরা খেলায় আমাদের বিয়ে হয়েছিল আমি জানি না, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বুক ঠুকে বলতে পারি, আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য হিসাবে মেনে নিয়েছি। তুমি কি পারবে এই ফারহানকে তোমার জীবনের অংশ করে নিতে? শাহজাদি ফারহানের চোখের সেই সততা আর গভীর ভালোবাসা দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখ দুটো মায়াবী জলে টলমল করে উঠল। সে ফারহানের বুকের উপরে নিজের মাথাটা আলতো করে রেখে ফিসফিস করে বলল, আমি তো অনেক আগেই হেরে গেছি আপনার এই ভালোবাসার কাছে ফারহান। জীবনের সব অপবাদ আর অন্ধকার ভুলে আমি শুধু আপনার এই বুকে সারা জীবন আশ্রয় চাই। তাহলে রুমে চলো। আপনি আসলেই বড্ড অসভ্য। ফারহান হা হা করে হেসে উঠল। শাহজাদি লজ্জায় মাথা নিচু করে রাখল। ফারহান পরম তৃপ্তিতে শাহজাদিকে টেনে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। গোধূলির শেষ আলোটুকু তখন এই নতুন যুগলের ওপরে এক ঐশ্বরিক আশীর্বাদের মতো ঝরে পড়ল।